গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা আনসার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 44, 44তম সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা মিক্সড জিকে প্র্যাকটিস সেট এখানে আলোচনা করব। আমাদের যে ক্লাস রুটিন আছে মে মাসের, আমার ক্লাস সকাল 7:30 থেকে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল, প্রত্যেকে একবার দেখে রাখো। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাচ্ছ আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি এটা তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপ। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো। এবং আমাদের বর্তমানে এই অ্যাপে যে ব্যাচগুলো চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 5.0, NM GNM ক্র্যাশ কোর্স, SSC GDMTS এর ফাউন্ডেশন ব্যাচ, NTPC গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, WBKB প্র্যাকটিস ব্যাচ এবং রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস ব্যাচ। প্রচুর ব্যাচ আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ভিজিট করো আমাদের TWS একাডেমি অ্যাপ এবং সেখানে ব্যাচে জয়েন করতে পারো। তো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো অবশ্যই প্রশ্ন আনসার দেওয়া শুরু করো। মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক, কোশ্চেন নাম্বার 1, মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক বলতে হয় ভারতের কততম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেল? কোশ্চেন নাম্বার 1। তো ভারতের বর্তমানে যদি প্রশ্ন করা হয় যে টাইগার রিজার্ভ কটি আছে, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কয়টি আছে, উত্তর কি হবে? ভারতে বর্তমানে মনে রাখবে 58টি টাইগার রিজার্ভ আছে। টাইগার রিজার্ভ আছে বর্তমানে ভারতে। প্রথম টাইগার রিজার্ভ হয়েছিল 1973 সালে। বর্তমান 2025-এ এসে 58তম টাইগার রিজার্ভ হয়েছে মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক। তাহলে এখানে উত্তর হবে অপশন বি, 58তম টাইগার রিজার্ভের মর্যাদা পেয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 2টি টাইগার রিজার্ভ আছে। কটি আছে? 2টি। একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, একটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভটা আছে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে এখন, এবং সুন্দরবন এটা দক্ষিণ 24 পরগনায়। সুন্দরবন 1973-এই টাইগার রিজার্ভ মর্যাদা পায়, আর তোমার বক্সা 1986 সালে টাইগার রিজার্ভের মর্যাদা পায়। পরবর্তী কোশ্চেন আমরা আসছি 2025 সালের এশিয়ান উইমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপে ভারত কোন দলকে পরাজিত করে পঞ্চমবার এই খেতাব জয়লাভ করলো? অর্থাৎ এশিয়ান উইমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত 2025 সালে, এবং এই নিয়ে ভারত পঞ্চমবার এই এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছে। প্রশ্ন হচ্ছে ভারত কোন দলকে বা কোন দেশকে হারিয়েছে প্রতিযোগিতায়? কোশ্চেন নাম্বার 2 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন, এগুলো রেলের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রেল এইগুলো প্রশ্নগুলো খুব পরীক্ষায় দেয়, রেল এসএসসির জন্য এটা ইম্পর্টেন্ট আছে। এশিয়ান উইমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপে ভারত ইরানকে হারিয়েছে। মহিলা দল, ভারতীয় মহিলা কবাডি টিম ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এবং এই নিয়ে পঞ্চমবার এই খেতাব জয়লাভ করেছে। ভারতে কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি? হরিয়ানা, পশ্চিমবঙ্গে নাকি উত্তরপ্রদেশ, কেরালা? কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি আছে? অর্থাৎ সেক্স রেশিও যেটা আমরা জানি, প্রতি 1000 পুরুষে পশ্চিমবঙ্গে 947 জন মহিলা আছে 11 সেন্সাসে। যাই হোক, কেরালা এই রাজ্যে আমরা জানি 1084, অর্থাৎ এই রাজ্যে পুরুষদের তুলনায় মহিলার সংখ্যা অনেক বেশি। লিঙ্গানুপাত সব থেকে বেশি আছে কেরালাতে, এবং হরিয়ানাতে সব থেকে কম। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর BR আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তর কি হবে? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ল মিনিস্টার কে ছিলেন?
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি ছিলেন ভারতের হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী। জওহরলাল নেহরু আমরা জানি প্রধানমন্ত্রী ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 5, সঠিক উত্তর কি করবে? তো ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান আমরা জানি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। তো সেই দাদা সাহেব ফালকে ভারতের প্রথম যে সিনেমা তৈরি হয় নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র 1913 সালে, সেই সিনেমার ডিরেক্টর প্রডিউসার ছিলেন দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে, তাকেই ধরা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক। দুটি সমান্তরাল আয়নার মাঝে যদি কোনো একটি বস্তু রাখা হয় তাহলে প্রতিচ্ছবি কটা গঠিত হবে বা প্রতিবিম্ব কটা গঠিত হবে? 108টি, 0, 32 নাকি অসংখ্য? অর্থাৎ দুই দিকে দুটো আয়না, এরকম কোথায় পাই আমরা? সেলুনে পাই। সেলুনে গিয়ে তুমি যদি মাঝখানে দাঁড়িয়ে যাও, সেলুনে প্রবেশ করো, দেখবে তোমার ছবি এইদিকে ওদিকে প্রচুর দেখা যায়, অসংখ্য, অগণিত। তো এই কনসেপ্টটাই কিন্তু এই প্রশ্নটা আছে, তুমি দেখতে পাবে সেলুনে। সেলুনে এটা আমরা খেয়াল করেছি এবং এটা হবে অসংখ্য হবে। দুটি সমান্তরাল আয়না যদি না থাকতো, অন্য একটা অ্যাঙ্গেল থাকতো, তখন কি হতো? যদি দুটো দর্পণ এরকম থাকতো, একটা এই দর্পণ আছে এবং আর একটা দর্পণ ধরো এরকম আছে, এদের মধ্যে যদি কোণটা 60 ডিগ্রি হয়, এবার এখানে যদি আমরা একটা বস্তু রাখি, এখানে একটা বস্তু আমরা রাখলাম, এই বস্তুটার কটি প্রতিবিম্ব গঠিত হবে? কেউ বলতে পারবে উত্তর কি হবে? যদি দুটো দর্পণ এরকম থাকে এবং তাদের মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে কটি প্রতিছবি দেখা যাবে, প্রতিবিম্ব কটি গঠিত হবে? একটা সূত্র আছে, প্রত্যেকে লিখে নেবে, n = 360 ভাগ থিটা মাইনাস 1। এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা করতে পারবো, যেখানে n হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা, প্রতিবিম্বের সংখ্যা, থিটা হচ্ছে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ। এই বিষয়গুলো তোমাদের জেনে রাখতে হবে। তাহলে এই সূত্র থেকে আমরা এটা বার করতে পারবো। কিভাবে বার করছি? তাহলে এখানে আমরা বার করব যে প্রতিবিম্ব কটা হবে, প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি কয়টা হবে, কয়টি হবে। এনটা আমরা বার করব। থিটাটা কত? থিটা হচ্ছে দর্পণের মধ্যবর্তী কোণ, 60 ডিগ্রি মাইনাস 1, তাহলে 60 দিয়ে কাটলে 36, তাহলে 6 - 1, তাহলে আমরা বলছি এখানে 5টি প্রতিবিম্ব দেখতে পাবো। যখন সমান্তরাল আয়না বলছি তখন অসংখ্য কেন হচ্ছে? এই ফর্মুলা কি কাজ করছে না? কিভাবে হচ্ছে? সমান্তরাল মানে কি? দুটো দর্পণ সমান্তরাল, মানে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত? দুটো সমান্তরাল যদি রেখা হয়, এটা কিন্তু একটার উপরে আরেকটা পড়ে যাবে, এটা কাছাকাছি আনলে একটার উপরে আরেকটা চলে আসবে। অর্থাৎ সমান্তরাল হলে, এটা যদি সমান্তরাল ধরি আমরা, দুটো দর্পণ সমান্তরাল, তাহলে এদের মধ্যে কোণ হবে 0 ডিগ্রি। কোণ 0 ডিগ্রি, একটার উপর আর একটা। দুটো লাইন যদি এরকম হয়, একটা যদি এরকম হয়, তাহলে এদের মধ্যে কোণ কত হবে? দুটো লাইন। এটা আমরা কি করি তখন? এটাকে এরকম বর্ধিত করি, এটা এরকম বর্ধিত করে দেখি কিভাবে যাচ্ছে, আর এটাও এরকম বর্ধিত করি। এই যে অ্যাঙ্গেলটা আমরা পাবো,
এটা হচ্ছে এদের মধ্যে কোণ, এই দুটো লাইনের। এই দুটো সরলরেখা কখনোই সমান্তরাল যদি হয় ছেদ করবে না, প্যারালাল চলে আসছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। 0 যদি হয় তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি বসাই কি পাচ্ছি, n = 360 ভাগ 0 - 1। 0 মানে ইনফিনিটি, এটা মানে ইনফিনিটি মানে হচ্ছে অসংখ্য, এটা মানেই হচ্ছে অসংখ্য। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? আমরা বাস্তুতান্ত্রিক দিক থেকে যদি খেয়াল করি, এই জীববৈচিত্র্য এলাকা ভিত্তিক, মানে বাস্তুতন্ত্রটা কেমন, ছোট হলে আলফা বৈচিত্র্য, দুটো আলফার মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে গামা বিটা বৈচিত্র্য, এবং বৃহৎ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হলে সেটাকে আমরা গামা বৈচিত্র্য বলি। আলফা, বিটা, গামা 3 ধরনের বৈচিত্র্য আছে। তো এখানে ভারত একটা বৃহৎ জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল, একটা দেশ, এটাকে বৈচিত্র্যকে আমরা বলবো গামা বৈচিত্র্য। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বিটুইন দ্য লাইন্স বইটি কে লিখেছেন? কোশ্চেন নাম্বার 8। বিটুইন দ্য লাইন্স বইটি কে লিখেছেন? VS নাইপাল, নীরজ চৌধুরী, কুলদীপ নায়ার, বিক্রম শেঠ। কোশ্চেন নাম্বার 8 সঠিক উত্তর কি হবে? বিটুইন দ্য লাইন্স বইটির লেখক নিম্নের কে হবে? মনে রাখবে অপশন সি কুলদীপ নায়ার। কোশ্চেনগুলো পিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, WBP পাশাপাশি SSC। সম্প্রতি প্রয়াত প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ গারিমেলা বালাকৃষ্ণ প্রসাদ কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেতেন? কোশ্চেনটা রেল এবং SSC এই দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ নামটা মনে রাখতে হবে, গারিমেলা বালাকৃষ্ণ প্রসাদ। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়লাভ করেছিলেন, সেটি কত সালে? তিনি এবছরই মারা গেছেন। কোন বিষয়ের সঙ্গে যুক্ত তিনি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন? বোঝাই যাচ্ছে তিনি একজন সঙ্গীতজ্ঞ, গারিমেলা বালাকৃষ্ণ প্রসাদ। এবং তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে কত সালে? 2025, 20, 15 নাকি 24 সাল? সালটা কি হবে? সালটা হবে 2020 সাল। 2020 সালে তিনি এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। অলিম্পিকের 5টি রিংয়ের মধ্যে আমেরিকা পরিচয় বহন করে কোন রয়? তো এই যে আমরা এটা আগেও বহুবার ক্লাসে করিয়েছি তোমাদের, অলিম্পিকের যে লোগো হয়, এই লোগোতে আমরা দেখি এরকম 5টি রিং আছে। তো 5টি রিংয়ের 5টি রং আছে, কালার 5টি আছে, এবং সেই 5টি রং কোন মহাদেশ, বিভিন্ন মহাদেশকে ইন্ডিকেট করে, এটি কোন কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে? আমেরিকা রিপ্রেজেন্ট করে কোন রং? এশিয়া হচ্ছে হলুদ রং, এশিয়াকে রিপ্রেজেন্ট করছে হলুদ রং। লাল হচ্ছে আমেরিকা, কালো হচ্ছে আফ্রিকা, আফ্রিকা মহাদেশকে রিপ্রেজেন্ট করছে ব্ল্যাক কালার। নীল হচ্ছে ইউরোপ এবং ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া, যেটাকে বলা হচ্ছে গ্রিন, সবুজ। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি আমেরিকা। আমেরিকা, দুটো আমেরিকা, উত্তর দক্ষিণ। এসআই পদ্ধতিতে তড়িতের আধানের একক কি? তড়িৎ আধান এর একক কোনটি? ভোল্ট, কুলম্ব, অ্যাম্পিয়ার, ওহম। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কোনটি? তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। কুলম্বকে আবার অনেকভাবে লেখা যায়। আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে Q/T। অনেক জায়গায় দেখবে কুলম্বটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা আছে, Q = I/T। অর্থাৎ কিউ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আধান, তড়িৎ আধান, এটার একক যদি আমরা কুলম্ব বলি, তাহলে কুলম্ব হচ্ছে প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার
ইন্টু টি মানে টাইম সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটাকে অনেক সময় কুলম লেখা হয়। তাহলে কুলম হচ্ছে আধানের একক, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ, ওহম হচ্ছে রোধের একক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা জানি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালিত হয় 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি কোন রাজ্য সরকার সহিংসতা থেকে নারীদের রক্ষার জন্য প্রজেক্ট হেফাজত চালু করেছে? কোন রাজ্য সরকার প্রজেক্ট হেফাজত চালু করেছে? পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ। প্রজেক্ট হেফাজত এটি চালু করেছে কোন রাজ্য সরকার? পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর কি করবে? প্রজেক্ট হেফাজত চালু করেছে হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবের চণ্ডীগড়ে। পাঞ্জাব এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 11ই মে হচ্ছে ওমেন্স ডে, সরি মাদার্স ডে 11ই মে, আর 8ই মার্চ হচ্ছে ওমেন্স ডে, নারী দিবস। আর 11ই মে হচ্ছে মাদার্স ডে। আনসি, এই যে জাতীয় উদ্যান, বলতে হবে এটি কোথায় আছে। আনসি জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, ঝাড়খণ্ড, মেঘালয়, মধ্যপ্রদেশ। কর্ণাটক, ঝাড়খণ্ড, মেঘালয়, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর এখানে কোনটি হবে? ভারতে মোট 106টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আছে, তার মধ্যে আনসি হচ্ছে কর্ণাটকের একটি জাতীয় উদ্যান। ঝাড়খণ্ডে বেতলা আছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে। কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল সিকিউরিটি ডে পালিত হলো? ন্যাশনাল সিকিউরিটি ডে, জাতীয় নিরাপত্তা দিবস, জাতীয় নিরাপত্তা দিবস এটি পালিত হয়েছে কত তারিখে? মার্চ মাস, সবগুলো অপশন মার্চ আছে মানে বুঝতে হবে মার্চ মাসে পালিত হয়েছে। 1 মার্চ, 9 মার্চ, 4 মার্চ, 8 মার্চ। 8 মার্চ আমরা জানি যে ওমেন্স ডে। উত্তর হবে কি 4ই মার্চ বা 4th মার্চ ন্যাশনাল সিকিউরিটি ডে, জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয়। আচ্ছা, নিম্নে কার সময় সুপ্রিম কোর্ট চালু হয়? সুপ্রিম কোর্ট চালু হয় কার সময়? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলিংটন। অপশন ডি কোনোটি নয়। তো সুপ্রিম কোর্ট যেটা প্রথম প্রতিষ্ঠিত হয় কলকাতাতে, ইম্পেরিয়াল কোর্ট বলা হতো বা কলকাতা সুপ্রিম কোর্ট বলা হতো। এই কলকাতা সুপ্রিম কোর্ট এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সুপ্রিম কোর্ট এটি প্রতিষ্ঠা হয় 1774 সালে, এবং সেই সময় 1774 সালে আমরা দেখব যে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল ছিলেন। ওয়ারেন হেস্টিংস এর সময় কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রথম সুপ্রিম কোর্ট বলা হয় কলকাতা। স্বভাবজী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ কোনটি? আচ্ছা, এখানে আমাদের স্বাধীন ভারতে বর্তমান যে সুপ্রিম কোর্ট আছে, বর্তমান আমরা যদি একটু খেয়াল করি, বর্তমান যে আমরা সুপ্রিম কোর্টের কথা বলে থাকি সেটি প্রতিষ্ঠিত হয় কবে? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠিত হয় 26শে জানুয়ারি 1950, যেদিন সংবিধান কার্যকরী হয় সেই দিন থেকেই সুপ্রিম কোর্ট আছে বর্তমান স্বাধীন ভারতে আর কি, বা স্বাধীন ভারতে, স্বাধীন ভারতে, যেটা দিল্লিতে আছে। পরবর্তী কোশ্চেনে আমরা এটা করেছিলাম, স্বভোজী পুষ্টি কারা সম্পন্ন করে? স্বভোজী পুষ্টি হচ্ছে সবুজ উদ্ভিদেরা, সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষ করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে, যেমন হচ্ছে অর্কিড, স্বর্ণলতা পরজীবী, কলসপত্রী এগুলো পতঙ্গভোগ, মিউকর এটা হচ্ছে ছত্রাক। স্বভোজী পুষ্টি সম্পন্ন করে যারা সালোক সংশ্লেষ করতে পারে, এখানে অপশনে অর্কিড সঠিক উত্তর হবে। শ্বসনের দ্বিতীয় পর্যায় কোথায় ঘটে? শ্বসন প্রক্রিয়া 3টে স্টেপে হয়। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন, 3টে স্টেপ আছে। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন। গ্লাইকোলাইসিস প্রথম পর্যায়ে যেটা হয় সাইটোপ্লাজমে, বাদ বাকি দুটি যেহেতু হয় ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন মাইটোকন্ড্রিয়ায়। অপশন বি, সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস এটা হচ্ছে প্রথম স্টেপ, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ক্রেবস চক্র। তো এটা হবে মাইটোকন্ড্রিয়া। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় নিম্নের কোন যুদ্ধের ফলস্বরূপ? কোশ্চেন নাম্বার 18, সঠিক উত্তর কি করবে? ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় নিম্নের কোন যুদ্ধের ফলস্বরূপ? তরাইনের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, সালটা আমরা প্রত্যেকে জানি, 1526 সালে। 1526 সালে হয় পানিপথের প্রথম যুদ্ধ। ইব্রাহিম লোদিকে পরাস্ত করছে বাবর এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে 1526। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1556 সালে। আকবর হিমু। তরাইনের প্রথম যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরি 1191। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1192 সাল। সালগুলো পরীক্ষা আসে, এগুলো একটু মাথায় রাখতে হবে, প্রত্যেকে খেয়াল করো। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। আচ্ছা, কে ভারতীয় প্রিয়াম্বেলকে সোল অফ দ্য কনস্টিটিউশন হিসেবে উল্লেখ করেছিলেন? সোল অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের আত্মা বলে মনে করেছিল কে? ভারতের প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন হিসেবে উল্লেখ করেছিলেন নিম্নে কোন ব্যক্তি? জি অস্টিন, ডক্টর আম্বেদকর, কেসি হার্ট, ঠাকুরদাস, ভার্গব। কোশ্চেন নাম্বার 20, রাইট অ্যান্সার এখানে তোমরা অপশন ডি যারা করেছো উত্তর সঠিক হয়েছে। ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে সংবিধানের সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন বলেছেন, হৃদয় আত্মা। আচ্ছা, বর্তমানে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো আছে বা চলছে প্রত্যেকে খেয়াল করো, প্রচুর পরীক্ষার ব্যাচ আছে, ডব্লিউবিপি আছে, রেল আছে, এসএসসি জিডি কম্বাইন্ড আছে, এনএম জিএনএম আছে। আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রস সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, রোম, স্টকহোম। কোশ্চেন নাম্বার 21, সঠিক উত্তর কি করবে? আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে জেনেভাতে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে প্রচুর সংস্থা হেডকোয়ার্টার রয়েছে আমরা জানি। এক ঝলকে একটু যদি বলি, জেনেভাতে হেডকোয়ার্টার আছে এরকম অনেকগুলো আছে, ডব্লিউএইচও, ডব্লিউটিও, ডব্লিউএমও, ডব্লিউআইপিও, ঠিক আছে।
WILO, International Labour Organization, ওয়ার্ল্ড হেলথ, ওয়ার্ল্ড ট্রেড, ওয়ার্ল্ড মেট্রোলজি, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ILO, রেড ক্রস, এইগুলো সব হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। প্যারিসে আছে ইউনেস্কো, রোমে আছে ফাও, ইফাদ, এগুলো আছে রোমে। খাদ্য সংক্রান্ত সংস্থার হেডকোয়ার্টার ইটালি, রোমে পাবে। আচ্ছা, দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখককে? বইটির লেখককে? কোম্পানি অফ ওমেন বইটির লেখককে? কে এম মুন্সি, মুলকা জানান, খুশবন্ত সিং, শ্রী অরগোবিন্দ ঘোষ। খুশবন্ত সিং, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। খুশবন্ত সিং। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? কোশ্চেনটা খুবই ইজি এবং পরীক্ষা আসার প্রশ্ন। ইউরোপের ককপিট নামে পরিচিত কোন দেশ? ইউক্রেন, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ড। সঠিক উত্তর করতে হবে অপশন বি, বেলজিয়াম। TSH একটা হরমোন, এর ফুল ফর্ম কি? সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন হচ্ছে STH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন ACTH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH। এগুলো সব পিটুইটারি থেকে নির্গত হয়। অপশন, তাহলে এখানে বি সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 25, গতকালের হোমওয়ার্ক ছিল এটি। দ্য শিপে মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ 1857 গ্রন্থটির লেখক কে? বইটি কে লিখেছেন? রমেশচন্দ্র মজুমদার, আচ্ছা, সুরেন্দ্রনাথ সেন, রঞ্জিত গুহ, অপশনটি বেইলি। সঠিক উত্তর কি করবে? অপশন কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 25, সঠিক উত্তর হবে RC মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার। কোথাও কোথাও RC মজুমদার নামেও কিন্তু তোমরা পাবে। কোশ্চেন নাম্বার 26, মথুরা শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? এটা তোমরা আজকের হোমওয়ার্ক করো এবং আজকের সেশন কোশ্চেন এখানে এন্ড হচ্ছে। 26 কোশ্চেন, কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমাদের আজকের আলোচনা এখানে এন্ড হলো। আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল ভিজিট করো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে সাথে থাকো। এবং TWS একাডেমি অ্যাপ, এখানে আমরা পেড কোর্স করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড। যদি প্রয়োজন মনে করো অবশ্যই ভিজিট করবে TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। প্রত্যেকে পড়তে থাকো ভালো করে। পরীক্ষা কবে হবে সেই ভেবে বসে থাকলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং এটা ধারাবাহিক করতে হবে। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা মিনিমাম স্টাডি করতে হবে, নয়তো কিন্তু ভুলে যাবে। দেখবে যা পড়েছো 1 মাস আগে ভুলে গেছো কতগুলো। ঠিক আছে, তাহলে চর্চা করে যেতে হবে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।